এসএসকেএমে প্রভাবশালীদের চিকিৎসা নিয়ে রিপোর্ট তলব করল হাইকোর্ট। কোন কোন প্রভাবশালী এসএসকেএমে ভর্তি, রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থা নিয়ে রিপোর্ট চাইল আদালত। 24শে জানুয়ারির মধ্যে এসএসকেএমের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। যা শুনছি, প্রভাবশালীদের জন্য তো আলাদা ওয়ার্ড বানাতে হয়। এসএসকেএমে প্রভাবশালীদের চিকিৎসা নিয়ে মন্তব্য প্রধান বিচারপতির। এসএসকেএম প্রভাবশালীদের সেফ হেভেন, অভিযোগ মামলাকারীর। সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা সংক্রান্ত রিপোর্ট দেওয়ার প্রশ্নে এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের ডাক পড়ল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। এতদিন পর্যন্ত দুর্নীতির দায়ে অভিযুক্তদের এসএসকেএমে ঠাঁই দেওয়া নিয়ে যতবার বিতর্ক তৈরি হয়েছে, ততবার সার্বিকভাবে এসএসকেএম কর্তৃপক্ষ ভর্ৎসিত হয়েছেন এমএসভিপি পীযূষ রায়। কিন্তু বরাবরই ডিরেক্টর এসবের বাইরেই থেকে গিয়েছেন। তার একটা বড় কারণ, এমএসভিপির এখতিয়ারভুক্ত হচ্ছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, ডিরেক্টরের এখতিয়ারভুক্ত একাডেমিক বিষয়, এবং সেই কারণেই ডিরেক্টরের ক্ষেত্রে বরাবরই একটা এসকেপ রুট ছিল। কিন্তু বারবার প্রশ্ন উঠছিল যে এসএসকেএমের এমএসভিপি যে সকল পদক্ষেপ করছেন, সেটা কি তিনি একা করছেন নাকি তিনি কারো নির্দেশে করছেন? পেছনে কে রয়েছেন সেই প্রশ্নের সদুত্তর হয়তো এখনও পাওয়া যায়নি। কিন্তু যেভাবে ডিরেক্টরের নাম প্রকাশ্যে চলে এসছে, বিরোধী রাজনীতির যারা রয়েছেন তারা বলছেন এতদিনে মূল সুতোয় আঘাত পড়েছে। বিরোধীরা ঠিক ভাবছেন কিনা তা তো সময় বলবে। তবে যেভাবে এসএসকেএমে প্রভাবশালীদের হাসপাতাল বাস নিয়ে এসএসকেএমের কর্তৃপক্ষের কাছ তো বটেই, রাজ্য সরকারের কাছেও হলফনামা তলব করা হলো, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ক্যামেরায় রজত সিকদারের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। এসএসকেএমের যারা পরিচালক তাদের এক্ষুনি সিবিআই ইডি দপ্তরে হাজির করিয়ে তাদের বিরুদ্ধে এখনই কেস রুজু করে তদন্ত করা উচিত। পরিকল্পিতভাবে শুধুমাত্র শাসক দলকে খুশি করার জন্য, মানুষের পরিষেবার জন্য যে হাসপাতাল, সেই হাসপাতালকে আজকে পার্টি অফিসে রূপান্তরিত করা হয়েছে। সেখানে সাধারণ মানুষ চিকিৎসা পায় না। এই সমস্ত হাসপাতাল যারা পরিচালক, আমি তাদের কথা বলতে চাইছি। যারা সরকারের অঙ্গুলেনে হাসপাতাল পরিচালনা করছে, তাদেরকে এখনই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা শুরু করা দরকার। তারা এতদিন ধরে এই সুজয় কৃষ্ণর মতো মানুষদেরকে প্রোটেকশন দিয়েছে। সেই হাসপাতাল, পিজি হাসপাতালের ডিরেক্টর, সেখানকার ডাক্তারবাবুরা, সেখানকার আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আধিকারিকরা, তাদের তদন্ত হোক। যারা একটা ক্রিমিনালকে 4 মাস ধরে আটকে রেখেছিল, প্রোটেকশন দিয়ে রেখেছিল, এবং আরও ক্রিমিনালসরা রয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হোক, তাদের তদন্ত হোক এবং তাদের শাস্তি হোক, যাতে ভবিষ্যতে সরকারের তরফ থেকে কোনো আধিকারিক এই সাহস না পায় যে কোনো ক্রিমিনালকে এইভাবে তারা প্রোটেকশন দেবে। এসএসকেএমের ইতিহাসে এই প্রথম কোর্ট মনিটরিং এই ধরনের কথা বা এগুলোর ডেটা চাইছে। যে আধিকারিকরা আছেন, ঐতিহ্যশালী যে প্রতিষ্ঠানের বদনাম আমার মনে হয় তাদের দ্বারাই হচ্ছে। কাউকে আড়াল করতে গিয়ে এর যে স্বচ্ছ ভাবমূর্তিতে আঘাত লাগলো, সেটা তো অন টাইপ অফ ক্রাইম। যাদের নামে অভিযোগ আছে তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে। আদালতের একটি প্রসেস, কেউ মামলা করেছিলেন, তার উপর দাঁড়িয়ে আদালত বলেছে। তো ফলে এসএসকেএম হাসপাতাল নিশ্চিতভাবেই তার আইনত যেভাবে হাইকোর্ট বলেছে সেই মতো তাদের উত্তর দিয়ে দেবেন। কেউ ভর্তি থাকলে তার কী রোগ আছে, কী চিকিৎসা হচ্ছে জানিয়ে দেবেন। অবশেষে বড় সাফল্য ইডির, নেওয়া হলো কাকুর কণ্ঠস্বরের নমুনা। জোকার ইএসআই হাসপাতালে সংগ্রহ করা হলো সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা। এবার ফরেনসিকে যাবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা। তবে এবার কি দুর্নীতির মাথার খোঁজ মিলবে? কাকুর কণ্ঠস্বরের নমুনা কি তদন্তে গতি আনবে? ভদ্র কাকুর গলা কেন এত দামি? কি লুকিয়ে আছে কাকুর গলার সিন্ধুকে? কাকুর কণ্ঠস্বরে নিয়োগ দুর্নীতির চাবিকাঠি? কথোপকথনের সূত্রেই কি মাথার খোঁজ?
গতকাল সন্ধে এসএসকেমে হঠাৎ তৎপরতা শুরু হয় ইডির। জোকা ইএসআই এর অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়। প্রায় 4.5 মাস পর এসএসকেম থেকে বের করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। নানা টালবাহানায় আটকে ছিল কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। অ্যাম্বুলেন্সে করে রাত 9:55 জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হয় সুজয় কৃষ্ণকে। জোকার ইএসআইতে আনার পর এমার্জেন্সি বিভাগে কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরীক্ষা হয়। ইএসআই হাসপাতালের মেডিকেল বোর্ডে ছিলেন 4 জন চিকিৎসক। মেডিকেল বোর্ডে ছিলেন মেডিসিন, কার্ডিওলজি, ইএনটি, সাইকিয়াট্রিক চিকিৎসক। এমার্জেন্সিতে প্রাথমিক কিছু পরীক্ষা হয় কাকুর, আর তারপরই নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়। আলাদা ঘরে একাধিকবার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয় কাকুর। ইএনটি বিশেষজ্ঞদের উপস্থিতিতে সাউন্ড প্রুফ ঘরে সংগ্রহ করা হয় নমুনা। রাত 12:03 তার গলা স্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শেষ হয়। কণ্ঠস্বরের এই নমুনা পাঠানো হবে ফরেনসিক ল্যাবে। রাত 2:50 জোকা ইএসআই থেকে কাকুকে নিয়ে বেরোন ইডির আধিকারিকরা। রাত 3:20 এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগে ফিরিয়ে নিয়ে আসা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। আর এরপরে আপনাদেরকে বড় খবর এই মুহূর্তে আমাদের কাছে আসছে, জানিয়ে রাখতে চাইবো আইসিডিএস সুপারভাইজার পদে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। এই মুহূর্তে আইসিডিএস সুপারভাইজার পদে চাকরি প্রার্থীদের বিক্ষোভের ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। বিক্ষোভ ঘিরে সল্ট লেকে উত্তেজনা এই মুহূর্তে। আইসিডিএস সুপারভাইজার পদে চাকরি প্রার্থীদের বিক্ষোভ এই মুহূর্তে সল্ট লেকে, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। জোর করে পুলিশ তাদেরকে তুলে দেয়। আন্দোলনকারীদের তুলে দেওয়ার পরেই এই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। প্রিজন ভ্যানে এক এক করে চাকরি প্রার্থীদের তোলা হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন তা সল্ট লেকের আইসিডিএস সুপারভাইজার পদে চাকরি প্রার্থী যারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ তাদেরকে জোর করে তুলে নিয়ে যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সল্ট লেকে নজর রাখছি। আইসিডিএস এর সুপারভাইজার পদে চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই ছবি আমরা আপনাদের আগে দেখিয়েছি। আর এই মুহূর্তে সেই বিক্ষোভ সরিয়ে দিল পুলিশ। আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে সল্ট লেকে। বিক্ষোভকারীরা রীতিমতো দেখলাম তাদেরকে জোর করে টেনে হিচড়ে তুলে দেওয়া হলো। আমাদের প্রতিনিধির সঙ্গে অবশ্যই কথা বলে আমরা জানার চেষ্টা করব যে কি অবস্থা এই মুহূর্তে সেখানে। আমরা দেখছিলাম আইসিডিএস সুপারভাইজার পদে যারা চাকরি প্রার্থী তারা রীতিমতো বলছিলেন যে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তারা বিক্ষোভ, তাদের দাবি জানাতে এসেছিলেন এবং পুলিশ যেখানে যে কজন বিক্ষোভকারী ছিলেন, আপনারা প্রিজন ভ্যানের ছবি দেখতে পাচ্ছেন। পুলিশের যে ভ্যান, সেই ভ্যানে প্রত্যেককে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে। আইসিডিএস সুপারভাইজার পদে চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই মুহূর্তে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে গেছে। বিক্ষোভ এই মুহূর্তে সরিয়ে নিয়েছে, প্রত্যেক বিক্ষোভকারীকে পুলিশ তুলে নিয়ে গেছে। আর এদিকে নিয়োগের দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা। টেট চাকরি প্রার্থীদের পর এবার মিছিল 2016 উচ্চ প্রাথমিক উত্তীর্ণদের। কলেজ স্ট্রিট থেকে উচ্চ প্রাথমিক ও চাকরি প্রার্থীদের মিছিল বেরোয়। ওয়েলিংটন স্কোয়ার থেকে এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে মিছিল রানী রাসমণি অ্যাভিনিউয়ে। এইভাবেই কিন্তু চাকরি প্রার্থীদের বারবার মিছিল আছড়ে পড়ছে এবং একজন চাকরি প্রার্থী রাস্তায় লুটিয়ে পড়েছেন। সরাসরি সেই ছবি TV9 বাংলায় দেখা যাচ্ছে। সুস্থ হয়ে পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি দেখতে পাচ্ছেন না? আর কতদিন আমাদের উপরে অত্যাচার করবেন? পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তার কারণ পুলিশে ছয়লাভ পরিস্থিতি এবং পুলিশের সঙ্গে কিন্তু কার্যত উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। এই রোদ্রে বখরোদে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী খোলা চিঠি দিয়ে এসেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই নিয়োগে 3-3বার ঘোষণা করেছেন, কিন্তু একজন চাকরি পাইনি। চাকরি প্রার্থীকে দ্রুত সরিয়ে ফেলা হচ্ছে, টানতে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে অসুস্থ চাকরি প্রার্থীকে। আমি দীপঙ্করকে সেই ছবিটা দেখাতে বলবো। নিয়ে যেতে গিয়ে কিন্তু চাকরি প্রার্থী আবারও পড়ে গেলেন এবং তাকে কোনো মতে কিন্তু তুলিয়ে নেওয়া যাওয়া হচ্ছে। দেখো চাকরি প্রার্থীর অবস্থাটা দেখো। দীপঙ্করকে বলবো ছবিটা দেখাতে। চাকরি প্রার্থী অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে রয়েছেন, তাকে কিন্তু পুলিশ কোনো মতে চ্যাংদোলা করে সরিয়ে দিচ্ছে। দেখুন পুলিশ কিভাবে, আমরা 10 বছর ধরে একটা চাকরির জন্য প্রত্যাশায় রাস্তায় নেমেছি, আমাদের প্রার্থী অসুস্থ হয়ে গেছে, তাদের সাথে কিভাবে মানুষ বলে মনে করে না।
অসুস্থ চাকরি প্রার্থীকে পুলিশ কিন্তু টানতে টানতে সরিয়ে ফেলছে, তার কারণ তাকে অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। অ্যাম্বুলেন্স এলো এই মুহূর্তে, একজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন, তাকে কোনো মতে চ্যাংদোলা করে ধর্মতলা থেকে সরালো পুলিশ। বল প্রয়োগ করে চাকরি প্রার্থীদের সরাতে বাধ্য হচ্ছে এবং আমি কথা বলে রাজ্য সরকারের সদিচ্ছা আছে, বাকি অনেক কিছু কোর্টে আছে, অনেকে আবার জোর করে মামলা করে ইস্যু জট খুলতে দিচ্ছে না। ফলে এগুলো সেই সব দিক থেকেও খতিয়ে দেখতে হবে কোন ইস্যুটা কোথায় দাঁড়িয়ে।